তো নমস্কার সম্মানীয় কৃষক বন্ধুরা। তো আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা হলো 2026-এর বোরো ধানের চাষ নিয়ে। এখন এই বোরো ধান চাষ নিয়ে প্রতিটা সিরিজ আকারে আসতে চলেছে, প্রথম থেকে শুরু করে শেষ অবধি ধানের কী যত্ন নেব, আপনারা কী সার ব্যবস্থা করব, কী কীটনাশক প্রয়োগ করব, সব কিছু সিরিজের মধ্যে থাকবে। তার এটা হলো সেই সিরিজের ফার্স্ট পার্ট। তো এরপরে সেকেন্ড পার্ট আসবে, সেখানে আমরা দেখাবো যে আমরা কীভাবে ধান লাগিয়েছি। তো আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা হতে চলেছে, আমার পিছনে যে দেখতে পাচ্ছেন জমিতে কাদা করা শুরু হয়ে গিয়েছে। আপনারা হয়তো ভাবতে পারেন এতটা লেটে কেন। তার প্রধান কারণ হলো কিছুদিন আগেই ওয়েদার খুবই ঠান্ডা ছিল, আর খুবই ঠান্ডার কারণে বোরো ধান কিন্তু ভালো হয় না। খুবই ঠান্ডাতে যদি আপনারা বোরো ধানের বীজ বসিয়ে দেন জমিতে, তাহলে কি হবে, ধানগুলো স্ট্রাগল করবে ঠান্ডার ফলে, শিকড় ছাড়তে পারবে না, এই ঠান্ডায় বাড়তে পারবে না। তো অনেক সময় কি হবে দেখবেন, অনেক বিচন মারা গিয়েছে। তো এখন যে ওয়েদারটা চলছে সেটা হলো পারফেক্ট টাইম, মানে দিনের বেলা হালকা হালকা করে রোদ উঠছে। হ্যাঁ, এই টাইমটাতে আপনারা বোরো ধানটা চাষ করার চেষ্টা করুন। এই সময় যদি আপনারা জমি প্রস্তুত করেন আর বোরো ধান লাগান, তাহলে সবথেকে ভালো রেজাল্ট পাবেন আপনারা। এই জমিটা দেখতেই পাচ্ছেন, এটাতে 2-1 দিন আগে চাষ করা হয়ে গিয়েছে ও সারও দেওয়া হয়ে গিয়েছে। তো এবার ফাইনালি কাদা করে এই জমিতে ধান লাগানো হবে। তো আপনারা প্রথম চাষটা দেওয়ার 2 থেকে 3 দিন পরে সারগুলো জমিতে প্রয়োগ করুন, তারপরে কাদা করে দিন। তারপরে কাদাটা জমিতে বসে যাওয়ার পরে, মানে থিতিয়ে যাওয়ার পরে আপনারা ধান লাগান। আপনারা মিনিমাম 5 থেকে 6 দিনের একটা গ্যাপ নিন। যত ভালো কাদা হবে, যত দিন সময় দেবেন আপনারা, তত কাদাটা ভালোভাবে হবে। আর কাদাটা ভালোভাবে তৈরি যখন হবে, তখন আপনারা যখন ধান লাগাবেন তাহলে খুবই তাড়াতাড়ি ধানটা লেগে উঠবে। আর ওয়েদারটাও তো এখন খুবই ভালো হয়ে গিয়েছে। তো প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করা, জমি তৈরি। তো আপনারা জমি কীভাবে তৈরি করবেন বোরো ধানের? আমার পিছনেই দেখতে পাচ্ছেন এই জমিটা কিছুদিন আগে চাষ দেওয়া হয়ে গিয়েছে, তারপরে সার দেওয়া হবে, তারপরে কাদা করা হবে। হ্যাঁ, তো কাদা করার কিছুদিন পরেই এই জমিতে ধান লাগানো হবে। তো আপনারা প্রথম যে চাষটা দেবেন, দেওয়ার পরে 2 থেকে 3 দিনের একটা গ্যাপ নিয়ে তারপর সারগুলো দিয়ে দেবেন, যেগুলো সার থাকে দেওয়ার সেগুলো দেবেন। তারপর আপনারা জমিতে কাদা করবেন। কাদা করার পরে আপনারা জমিতে মোটামুটি 5 থেকে 6 দিনের একটা রেস্ট দেবেন। আপনারা যখন 5 থেকে 6 দিনের জমিতে রেস্ট দেবেন, তখন কাদাটা ভালোভাবে মাটিতে বসে যাবে ও কাদাটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। প্রথম চাষ হয়ে যাওয়ার পরে আপনারা জমিতে এইভাবে আল ছাড়বেন ও আল ছেটে দিবেন ও আলগুলো এইভাবে বেঁধে দিবেন। তো আপনারা তাড়াহুড়ো করার কিছুই নেই, আপনারা অনেক সময় আছে, সময় নিয়ে কাজগুলো করবেন। এখানে দেখতেই পাচ্ছেন জমির আল কীভাবে ছাটা হয়েছে। তো আপনারাও ধীরে সুস্থে করুন, আর সময় এখনও অনেক আছে, আপনারা ধীরে ধীরে করুন, কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই। তো এবার চলে আসি দ্বিতীয় পয়েন্ট, মানে সার ব্যবস্থায়। তো আপনারা বোরো ধানের চাষের জন্য কী সার দেবেন সেটা তো আলোচনা করবই। তো আমাদের জমিতে মেনলি প্রধান 5টা উপকরণের দরকার, ঠিক আছে? সেটার মধ্যে 1 নম্বর হলো নাইট্রোজেন, ফসফেট মানে ফসফরাস, তারপর আছে পটাশ, তারপর হচ্ছে সালফার আর ক্যালসিয়াম। এই 5টা উপকরণ আপনারা যেভাবে জমিতে দিতে পারবেন সেভাবেই হবে। তো আমি এখানে টোটাল 3টে মিশ্রণের মাধ্যমে এই সারগুলোকে দেবো। তো ঠিক আছে, তো প্রথম মিশ্রণ নিয়ে আলোচনা করা যাক। তো প্রথম মিশ্রণে আমি এখানে দেব ডিওপি, মানে ডাই অ্যামোনিয়াম সালফেট। এই ডিওপির মধ্যে আমরা কী পাচ্ছি? ডিওপির মধ্যে আমরা পাচ্ছি নাইট্রোজেন ও ফসফেট। নাইট্রোজেন ও ফসফেটের দুটো কম্বিনেশন মিলে হচ্ছে ডিওপি। তো ডিওপি তো চলে গেল, তার মানে 2টা উপাদান চলে গেল। এর সঙ্গে আপনারা কী দেবো? এর সঙ্গে আপনারা দেবো সালফার। সালফারের ঘাটতিটা মেটানোর জন্য আপনারা দেবো সালফার। তো সালফারটা আমরা দেবো 2 থেকে 3 কিলো করে পার বিঘাতে, আর ডিওপিটা দেবো আমরা 20 থেকে 25 কিলো পার বিঘায়। তারপরে এবার চলে আসছি পটাশ। পটাশ আমরা কতখানি দেবো? পটাশটা দেবো আমরা জমিতে 8 থেকে 10 কিলো অবধি। 8 থেকে 10 কিলো অবধি প্রথম পর্যায়ে পটাশটা দেবো, ঠিক আছে? পরে দ্বিতীয় পর্যায়ে যখন সার দেবো, তখন এটার পরিমাণটা আবার বাড়াবো আস্তে আস্তে। তো এই 3টা সার মিশিয়ে আপনারা প্রথম মিশ্রণটা তৈরি করে ফেললেন। এবার চলে আসছে দ্বিতীয় মিশ্রণে। তো দ্বিতীয় মিশ্রণে আপনারা কী দেবেন, ঠিক আছে? দ্বিতীয় মিশ্রণে আপনারা দেবেন এসএসপি দিয়েও করতে পারেন আপনারা। এসএসপি মানে হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। এসএসপির মধ্যে আপনারা সালফার আর ফসফেট দুটো একসাথে পাচ্ছেন, তাহলে এর মধ্যে 2টো উপাদান চলে গেল। তো এর মধ্যে নাইট্রোজেন নেই, তো নাইট্রোজেনের ঘাটতিটা পূরণ করার জন্য আমাদেরকে ইউরিয়া দিতে হবে। ইউরিয়া দিতে হবে 10 কিলো পর্যন্ত, 8 থেকে 10 কিলো দেবেন। তো এসএসপি দেবেন আপনারা 25 থেকে 30 কিলো, 25 থেকে 30 কিলো দিলেন। তারপর দেবেন নাইট্রোজেন, নাইট্রোজেনটা দেবেন 10 কিলো, ঠিক আছে? তো এটা একটা মিশ্রণ হয়ে গেল, এই 2টা সার মিশিয়ে আপনারা দিতে পারেন, ঠিক আছে? এবার চলে আসছি আমরা 3 নম্বর মিশ্রণে। তো 3 নম্বর মিশ্রণে আমরা কী সার দেবো? 3 নম্বর মিশ্রণে আমরা সার দেবো, ফার্স্টেই হলো এনপিকে, মানে যাকে আমরা 10-26-26 বলছি। তো 10-26-26-এর মধ্যে আমরা কী পাচ্ছি? তো 10% হারে আছে নাইট্রোজেন মানে ইউরিয়া,
আর 26% মানে হারে আছে ফসফেট, আর 26% হারে আছে পটাশ। মানে এটার মধ্যে তিনটাই পেয়ে যাচ্ছে, কিন্তু এটার মধ্যে আমরা পাচ্ছি না সালফারটা। তো সালফারটা এক্সট্রাভাবে অ্যাড করতে হবে। তো এনপিকেটা আপনারা দেবেন 20 থেকে 25 কিলো অবধি পার বিঘায়, যথেষ্ট। আর তার সঙ্গে আপনারা সালফার 2 থেকে 3 কিলো অ্যাড করলেন। তো এই তিনটা মিশিয়ে আপনারা দিতে পারেন। এই তিনটা মিশ্রণ আমি আপনাদের বললাম। তো আপনাদের কাছে যেটা পাওয়া যায়, আপনাদের ওখানে যেই সারগুলো পাওয়া যায় সেগুলো কিনে আনে আপনারা দিতে পারেন। তো যে কোনো একটা দিলেই হবে। তো আপনারা যেটা পাচ্ছেন আপনাদের এলাকায় যেটা আপনারা পাচ্ছেন সেটাই আপনারা প্রয়োগ করুন, ঠিক আছে? মানে তিনটারই একই রেজাল্ট হবে। এরপরে চলে আসি, তো অনেক কৃষক ভাইদের কাছে কি হয়, গোবর সার থাকে, আর অনেকের কাছে আবার গোবর সার থাকে না। তাহলে যদি আপনাদের কাছে গোবর সার থাকে, তাহলে আপনারা অবশ্যই জমিতে গোবর সার দেবেন। গোবর সার দিলে কি হবে, জমির উর্বরতা শক্তিটা বাড়বে ও মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো থাকে সেগুলো বাড়ছে, ঠিক আছে? তো আপনারা গোবর সার যদি আপনাদের কাছে থাকেন, তাহলে আপনারা গোবর সারের পরিমাণটা 1 ট্রলি দিয়ে দিতে পারেন। মানে 20 থেকে 30 ব্যাগ বস্তা আপনারা জমিতে দিয়ে দিলেন 1 বিঘাতে। তাহলে আপনাদের তখন নাইট্রোজেনের পরিমাণটা আবার কমে যাবে, ঠিক আছে? তখন নাইট্রোজেনটা 6 থেকে 7 কিলো, মানে ইউরিয়াটা 6 থেকে 7 কিলো করে দেবেন। গোবর সারটা যদি আপনারা, গোবর সার দিলে ধানের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আরও বেশি সবুজ করবে। তো গোবর সার পেলে অবশ্যই গোবর সার দেবেন। কিন্তু এবার চলে আসছে, অনেকের কাছে গোবর সার থাকে না, তখন তারা কী করবে? তখন সারা সিটি কম্পোস্ট বা জৈব সার যেটাকে বলছে, বা কেঁচো সার যেটাকে বলছে, বা ভার্মি কম্পোস্ট যেটাকে বলছে, এই তিনটার মধ্যে একটা যে কোনো দিতে পারেন। এগুলোও আপনারা সারের দোকানে পেয়ে যাবেন, খুব একটা বেশি দাম না, কিন্তু এগুলোর দাম আপনারা 300 থেকে 350 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এই জৈব সারটা যদি আপনারা দিয়ে চাষ করেন তাও হবে। তো এই জৈব সারটা আপনারা কতটা পরিমাণে দেবেন, এটা আপনারা 2 ব্যাগ করে দিতে পারেন, মানে 2 প্যাকেট গোটা জমিতে দিতে পারেন। তো 2 প্যাকেট যদি আপনারা গোটা জমিতে দেন, তাহলেও অনেকটা গোবর সারের যে ঘাটতিটা থাকছে সেটা কিন্তু মিটিয়ে দিচ্ছে। আর একটা কথা আপনাদেরকে বলছি, আপনারা প্রচণ্ড শীতে এই ধানটা লাগাবেন না, বড় ধান লাগাবেন না। তার প্রধান কারণ হলো, প্রচণ্ড শীতে তো ধানের গাছ বাড়বেই না এবং ধানের গাছ মারা যাবে। তো একটু যখন ওয়েদারটা গরম হচ্ছে, দিনের বেলা রোদ উঠছে, সেই সময় আপনারা লাগান। মানে এই সময় যেটা চলছে এটা পারফেক্ট টাইম, এই টাইমে আপনারা লাগান। আর এত তাড়াহুড়োর কিছু নেই, আপনারা আস্তে ধীরে লাগান। জমিটাকে প্রথমে তৈরি করুন, সারগুলো দিন, তারপরেই লাগান। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর এই ধরনেরই কৃষি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এই ধরনের ভিডিও আপনাদেরকে আমি প্রতিনিয়ত দিতে থাকবো। আর একটা জিনিস, আমার চ্যানেলে কৃষি রিলেটেড তো ভিডিও আসছে, সঙ্গে শর্ট ভিডিও আসছে। তো আপনারা অবশ্যই একটু সাপোর্ট করুন, যাতে আমি চ্যানেলটাকে আরও ভবিষ্যতে গ্রো করতে পারি। তো আজকের মতন এখানেই, আর পর দেখা হবে আবার অন্য একটা কোনো ভিডিওতে।